কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেল 3:30টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। এই সময় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে 4 আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ 9 আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু 24 ঘন্টার মধ্যে হাফিজুর আত্মসমর্পণ না করায় শনিবার তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের ছুটিকা সফরে রোববার সকালে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এইসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে প্রস্তুতি। সফরের প্রতিটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, হেলিকপ্টার অবতরণ, অনুষ্ঠানস্থল প্রস্তুতি সহ নানা দিক সমন্বয় করছে জেলা প্রশাসন। ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে এই বিষয়ে আরো জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে। আপনি দেখতেই পাচ্ছেন আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল রবিবার একদিনের সফরে কক্সবাজার, মহেশখালী ও চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। সফর শুরুতেই মহেশখালীর মাদারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শনের পর চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিবেন। এরপর ফটিকছড়িতে হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ ও সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের, জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত ও বন্যায় ক্ষতিগ্রস্তের পুনর্বাসন অংশ নেবেন। জানা যায় সন্ধ্যায় চট্টগ্রামের নগরীতে একটি 5 তারকা মানের হোটেলে সংগঠনের নেতাকর্মীদের সাথে একটি মিটিংয়ে যোগ দিবেন। এই উপলক্ষে চট্টগ্রামের বিএনপির অঙ্গ সংগঠন সহ সবাই বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়ে রাখছেন। চট্টগ্রামের সার্কিট হাউসের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নুরুল কবির, আপনাকে ধন্যবাদ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরবার জন্য জানাচ্ছি বাকি প্রসঙ্গগুলো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে তরুণদের রোবোটিক্স ও নতুন প্রযুক্তিকে দক্ষ করে তোলায় আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান শক্তি। এই ধরনের জাতীয় আয়োজন উদীয়মান তরুণদের দক্ষতা প্রদর্শনের দারুণ সুযোগ সৃষ্টি করা, প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার প্রকাশ এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে আগ্রহ বাড়াতে গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় রোবোটিক্স উৎসব রোবোফিউশন 1.0। কালিয়াকৈর হাইটেক পার্কের দিনব্যাপী উৎসব অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এআইকে এগিয়ে নেওয়া যায়, সারা পৃথিবীতে একটা র্যাট রেস শুরু হয়ে গেছে এবং আমরা পিছিয়ে থাকতে চাই না। ওখানে একটা কথার স্লোগান হয়েছিল যে আপনার নোবডি লেফট বিহাইন্ড, এবং আমরাও এই এআই থেকে বা রবোটিক্স থেকে পিছনে ফেলে রাখতে চাই না এবং সেটাকে মাথায় রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আর যাচ্ছি আমরা যারা নতুন উদ্ভাবক ইয়াং জেনারেশন বলি
তারা সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর উদ্ভাবক নিয়ে এসছে। এইসব দেখে কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকা আমাদের স্টার্ট আপ কোম্পানির জন্য উনি দিয়েছেন। নিউক্লিয়ার প্ল্যান্ট ইটস এ হোমাঙ্গাস একটা প্রজেক্ট, ইটস এ হোমাঙ্গাস প্রজেক্ট। এখানে তো অনেক নিটিগিটি থাকে। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতন্ত্রের পথে না হেঁটে বিরোধী দল ষড়যন্ত্রের পথে হাঁটছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেননি, আগামীতেও করবে না। প্রতিমন্ত্রী বলেন, ভেটেরিনারি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের চাকুরির ক্ষেত্র বাড়ানোর কাজ চলছে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠা করবে সরকার। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 32তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 5 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণই বিচার করবে যে নেক্সট কে দেশ পরিচালনা করবে। আমরা ভালো করলে আমরা পরিচালনা করব, আমাদেরকে ম্যান্ডেট দিলে আমরা যাব, আপনাদেরকে ম্যান্ডেট দিলে আপনারা যাবেন। আপনারা সেই পথে হাঁটছেন না, আপনারা ষড়যন্ত্র করতে চাচ্ছেন, ষড়যন্ত্রের পথে হাঁটছেন। আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারী, নির্যাতনকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, রাজাকার কখনোই জনগণ গ্রহণ করে নাই, আগামী দিনেও করবে না ইনশাআল্লাহ। এদিকে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে দলটির নেতাকর্মীর বক্তব্য সংবাদ মাধ্যমের প্রচারের বিষয়ে সতর্ক করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট। তথ্য মন্ত্রণালয় একই অবস্থানে রয়েছে। কোনো সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রচার সমীচীন হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই সময় কালুরঘাট বেতার কেন্দ্রের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এটি সংরক্ষণ ও আধুনিকায়নে সরকারি উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। যে আদালতে নিষেধাজ্ঞা আছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান কি বক্তব্য দিতে পারেন কিনা, বা আপনারাও কি একজন সাসপেক্টেড এবং একজন ক্রিমিনাল তার বক্তব্য প্রচার করার জন্য আপনাদেরও কি মনে চায় কিনা, সেটাও তো আমাদের প্রশ্ন থাকতেও পারে। যেই তথ্যগুলা সঠিক নয়, যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যেই প্রবণতাটা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমরা অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম রিতা বলেছেন, নাটোর অনেক ঐতিহ্য ভরা একটা জেলা। নাটোরের ঐতিহ্য যেন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ চলছে। সকালে শহরের বঙ্গজল এলাকায় নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। নাটোরকে ঐতিহ্যবাহী জেলা হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। আমরা একটা টিম হয়ে এখানে এসেছি যে নাটোরটাকে যেন তার ঐতিহ্য যে ঐতিহ্যগুলি এখানে আছে সেগুলো যেন আমরা মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি। সেটা শুধু বাংলাদেশের মধ্যে না, বিশ্বের মধ্যে যেন পৌঁছায় দিতে পারি, সেভাবে আমরা একটা প্ল্যান করে এটা তারা সহসা হবে না, সময়ের ব্যাপার। আমরা আস্তে আস্তে আপনাদের নাটোরটাকে একটা ঐতিহ্যবাহী জেলা হিসাবে যাতে আপনারা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে, সেভাবে আমরা কাজ করব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারি বন্দর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ইতোমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত পরামর্শ নেওয়া হচ্ছে। একটা বাদ দিলে এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, নদী ভাঙন কিছু আর দেখবে না, তাই না? সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমানের সরকারের নির্দেশনা এটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সমৃদ্ধভাবে আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে চাই। জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়। যারা মনে করে জুলাই নিজেদের, তারা সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে চলছে। জুলাই আন্দোলনে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল বলেই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে জানান
ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন। দেপাশায় জামিয়া আরাবিয়া এশিয়াতুল উলুম মাদ্রাসা মাঠে জুলাই শহীদদের স্মরণে মিলাদুদ্দোয়া মাহফিলের এসব কথা বলেন তিনি। আরও উপস্থিত ছিলেন শহীদুল্লাহ, মেহেদি হাসান, জাকারিয়া, মোহাম্মদ রিফাত সহ আরও অনেকে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ জোনায়েদ ফরাজির কবর, বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শহীদ জোনায়েদের পরিবারের অভিযোগ, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবু আলেম মাতবরের লোকজনে হামলা চালিয়েছে। পরিবারটির দাবি, জোনায়েদ হত্যার পর থেকেই তারা বিভিন্নভাবে হামলা ও ভয়ভীতির শিকার হচ্ছেন। এই ঘটনায় জোনায়েদের বাবা শাহ আলম ফরাজি নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শহীদ জোনায়েদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। আমাদের বাড়িঘর ভাঙচুর করতে আছে, হ্যাঁ, পর ওই যে ঘর কুবাইছে, আমার ছেলে শহীদ হয়েছে, আর কবর বারে বম ফিকছে, আর ওই যে আমার ঘর বারে বম ফিকছে। ও বিচার পাইলাম না, এই ফিরও বিচার পাইতেছি না। যে কোনো সময় আমাকে উপর হামলা করব। ওরা এই জুলাই যোদ্ধার ওরা আমরা আসামি করছি, ওরা এই জুনায়েদ হত্যায় ওরা জড়িত ছিল। গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশের একটি দল। দুপুর উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে হেলমেট না পরা, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে না পারা সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে 16টি মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে বিভিন্ন অপরাধে 6টি মামলা দায়ের ও 10টি মোটরসাইকেল আরোহীকে সাধারণ জরিমানা করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে প্রচলিত আইনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ট্রাফিক সার্জেন্ট জাকিরা আল নোমান। ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়ক পারাপার হচ্ছিলেন। এই সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ভাটখলার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর দ্বিতীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে এই সময় বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী। নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ের সম্পাদক আবুল কাশেম এবং তার সহযোগী ইয়াসিন সেন্টুর উপর অতর্কিত সন্ত্রাসীদের গুলি করা এবং ন্যায় সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী হকার্স মার্কেট স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চৌমোহনী বাজারে বিএনপির নেতা হাজী আবুল কাশেম ও ইয়াসিন সেন্টুর উপর অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে চৌমোহনীতে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ব্যবসায়ী জনসাধারণ। বর্তমানে গুলিবিদ্ধ সেন্টু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে 4 কেজি গাঁজা সহ মোহাম্মদ রিয়াদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। এসআই সৈয়দ হাসিব আহমদ জানান, আটক রিয়াদ হোসেন স্থানীয় বাসিন্দা হাতেম দেওয়ানের ছেলে। তার অটোরিকশায় গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচে 2 দেয়ালের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় 4 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার কায়েমপুর চকবস্তা এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরের মাটির গর্ত থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 264 কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল মিয়া ওরফে মাহিন নামী এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকের মূল মালিক তানভীর পালিয়ে যায়। পরে ঘরের মাটির গর্তে পাটের বস্তায় রাখা বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার রাসেল ও পলাতক তানভীরের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 36তম সিনেট সভায় 2026-27 অর্থ বছরের জন্য 503,47 লাখ টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। প্রায় 3 বছর পর অনুষ্ঠিত এই সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা কার্যক্রম, গবেষণা, প্রকাশনা, ল্যাবরেটরি, তথ্য প্রযুক্তির অবকাঠামো এবং শিক্ষার্থীদের কল্যাণে বরাদ্দ রাখা হয়েছে। সিনেট সভায় স্পিকার মনোনীত 5 সংসদ সদস্য চট্টগ্রাম 8 আসনের এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 আসনের আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 আসনের সাইদ আল নোমান, চট্টগ্রাম 13 আসনের সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম 6 আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন ক্যাটাগরির সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী তরিৎকান্তি গুহের উপর হামলা ও স্বর্ণ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস চট্টগ্রাম শাখা। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, গত 3 আগস্ট রাতে বাঁশখালী এলাকায় তরিৎকান্তি গুহের উপর হামলা চালিয়ে তাকে আহত করা হয় এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। তাদের অভিযোগ, মামলা হলেও এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি। দুপুরে বাজুস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজীব ধর তমাল। শেরপুরের শ্রীবর্দী উপজেলার হারিয়াকোনা পাহাড়ে এক্সপ্লোর গারো হিলস শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে হাতির প্রাকৃতিক বিচরণ পথ ও আবাসস্থল সংরক্ষণ, বন উজাড় বন্ধ এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এই বিষয়ে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান তারা। কর্মসূচিতে পরিবেশপ্রেমী তরুণ তরুণী, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাটি খুঁড়ে একটি মাইন সদৃশ্য বস্তু উদ্ধার করেছে এলাকাবাসী। বস্তুটি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত মাইন বলে ধারণা করছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার বেতবাড়িয়া গ্রামের বাজার সংলগ্ন মনীষায়ের জমিতে মাটি খুঁড়ে একটি মাইন সদৃশ বস্তু দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ তা দেখতে ভিড় জমায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার। উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ সহ নানা বিষয়ে মোটিভেশন করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম সেমিনারের উদ্বোধন করেন। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল কাউসার মেরিট মাদ্রাসার 93 জন সরকারি ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রভাষক ডক্টর শাহজালাল হোসেনের সভাপতিত্বে এই সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদুল হাসান সোহেল, আল কাউসার মেরিট মাদ্রাসার পরিচালক জোনায়েদ হোসেন, অভিভাবক জাহাঙ্গীর আলম বাচ্চা টুটুল, মাওলানা ইউসুফ আলী, আব্দুল মান্নান আপেল সহ অনেকে। রাজবাড়ীতে জেলা পরিষদের অর্থায়নে 2025 সালের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর রজনীগন্ধা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক আব্দুল সালাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ, তিতুমির সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা প্রশাসক আফরোজা পারভিন ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। চট্টগ্রাম নগরীর 10 নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে চাল বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন 10 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের হাতে চাল তুলে দেওয়া হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বাঙালি নদীতে গ্রামীণ আবহ উৎসবে মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই সময় নৌকা বাইচ দেখতে বাঙালি নদীর দুই তীরে হাজার উৎফুল্ল দর্শকের ঢল নামে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সুফিয়ান সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাহাবুল ইসলাম সাবু এবং থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মৃধা সহ অঙ্গ সংগঠনের নেতারা।